এবারের বাজেটে কি কি আছে, কি কি আসছে, বাজেটে কি কি আসছে, যদিও এখন পর্যন্ত বাজেটটা পাস হয় নাই। তো পাস হলে হয়তো হালকা কিছু চেঞ্জ হতেও পারে। তো সেটা একটা, তো দেখি আমরা বাজেট নিয়ে একটু কথা বলি। দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখেন তো এবারের বাজেটে যে চেঞ্জ গুলো আসছে সেটারই একটা প্রেজেন্টেশন দেখাই, বাট এই প্রেজেন্টেশনটা চেঞ্জ হবে, কারণ বাজেটে সবকিছু পাস হবে কিনা সে তার তো কোনো ঠিক নাই। সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে কিনা, অ্যাজ ইট ইজ থাকবে না, মাইনর কিছু চেঞ্জ সবসময়ই থাকে, কারণ এখন তো বিল আকারে এটা উত্থাপিত হয়েছে। এটা পরবর্তীতে যখন পাস হবে তখন তার নাম হবে ফাইন্যান্স অ্যাক্ট। এখনো কিন্তু এটা বিল আকারে আছে। তো সেই ফাইন্যান্স বিল 2021 বাজেট স্পিচ, তারপরে এনবিআর এর ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন সেখানে বাংলায় কিন্তু কিছু পরিবর্তন দেয়া আছে সেলিয়েন্ট ফিচার নামে, আর কিছু এসআরও এবার হয়ে গেছে আগাম। তো এই সব কিছু মিলেই আর কি, যে যেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে যে কি পয়েন্ট গুলো সেগুলো নিয়ে কথা বলবো। আর আগামীতে ধরেন জুলাই আগস্ট আগস্ট মাসের প্রথম দিকে তো বের হয়ে যায় পরিপত্র, ওটাতে আরো ক্লিয়ার হয়। তো এই কয়টা নিয়ে আলাপ করব। সেটা হলো যে বাজেট অ্যাট এ গ্লান্স, মানে একটা বাজেট সম্পর্কে ধারণা। আর এবারের বাজেটে কি কি রেটের চেঞ্জ আসছে, টিডিএস এ কি কি চেঞ্জ আসছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স ম্যাটারে কি কি চেঞ্জ, কর্পোরেট ট্যাক্স ম্যাটারে কি কি চেঞ্জ, কর্পোরেট ট্যাক্স মানে কোম্পানি ট্যাক্স ম্যাটারে, আর ট্যাক্স ফ্রি ইনকামে কিছু চেঞ্জ আসছে, আর 3 বাধ্যতামূলক করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। তো এগুলো থাকবে আর কি মোটামুটি আপনার কাভারেজ মধ্যে এগুলো থাকবে, এগুলো কাভার করবে আর কি। ঠিক আছে, প্রথম কথা হলো যে ন্যাশনাল বাজেট কম্পারিজন অ্যাট এ গ্লান্স। এটা যদি আমরা দেখি যে গতবারের সাথে যদি আমরা এবারের তুলনা করি তাহলে পিকচারটা মোটামুটি এরকম। যে গতবার যেখানে রিভাইজড বাজেট ছিল 5,38,983 কোটি টাকা, ওটার এগেনস্টে এবারে টোটাল সাইজ অফ দি বাজেট হচ্ছে 6,03,681 কোটি টাকা, যেটা 12% ইনক্রিজ। আর এর মধ্যে রেভিনিউ আর্নিং হবে 3,89,000 কোটি টাকা, আর এর এর মধ্যে এনবিআর এর আর্নিং হচ্ছে 3,30,000 কোটি টাকা। 3,30,000 কোটি টাকা। আর বড় একটা ঘাটতি বাজেট এবারে 2,14,681 কোটি টাকা। এটা একটা বড় মানে ডিফিসিট বাজেট, মানে এত বড় ডিফিসিট বাজেট অতীতে কখনো হয়নি। আর জিডিপির গ্রোথ ধরা হয়েছে 7.2%, যদিও ইনফ্লেশন একটু কম। ঠিক আছে, তো এবারে 21-22-এ যে 3,30,000 কোটি টাকা এনবিআর এর টার্গেট, এর ভিতরে ইনকাম ট্যাক্সের ভাগে পড়ছে 1,04,952 কোটি টাকা, যেটা 32% প্রায়। আর বেশিটাই হচ্ছে ভ্যাটে, 1,27,745 কোটি টাকা, যেটা প্রায় 38%-এর মতো, এরকম আর কি। আর ইম্পোর্ট ডিউটি হলো, কাস্টমস ডিউটি হলো 42,838, আর সাপ্লিমেন্টারি ডিউটি 54,465। এরকম হল ব্রেকআপটা এনবিআর এর যে টার্গেট, সেটার ব্রেকআপটা আগামী বছরের জন্য 21-22-এ। ঠিক আছে,
এখন আসেন যে এবারে ট্যাক্স রেটে কি কি চেঞ্জ আসছে এটা নিয়ে যদি একটু দেখি। কারণ যদি আপনার আগামী বছরে কোম্পানির অঙ্ক আসে বা যে টাইপের হোক, এমসিকিউ হোক, যাই হোক, আপনি দেখেন, জানা দরকার। এটা একটু দেখেন। দেখছেন এখানে কোম্পানি ট্যাক্স রেট কিন্তু 2.5% কমানো হয়েছে। যেগুলো শেয়ার বাজারে লিস্টেড কোম্পানি তাদের আগে ট্যাক্স রেট ছিল 25, ওইটাকে কমিয়ে করা হয়েছে 22.5। তারপরে যেগুলো নন লিস্টেড কোম্পানি তার ট্যাক্স রেট হচ্ছে 32.5, সেটাকে কমিয়ে করা হয়েছে 30। দুইটাই 2.5% কমানো হয়েছে। আর অ্যাসোসিয়েশন অফ পার্সন এদের ট্যাক্স রেট ছিল 32.5, এটাকে কমিয়ে করা হয়েছে 30। মানে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির যে ট্যাক্স রেট একই এদের। নতুন একটা জিনিস আসছে, ওপিসি, ওয়ান ম্যান কোম্পানি বা ওয়ান পার্সন কোম্পানি। যেহেতু কোম্পানি আইনে আসছে, সুতরাং ইনকাম ট্যাক্সের আইনে যদি না আসে তাহলে তো পূর্ণতা পেল না। এটা নিউ কনসেপ্ট। হুম। হ্যাঁ, শেয়ার হোল্ডার একজন, বাট কোম্পানি আরজিসি তে আপনার মানে রেজিস্টার্ড হতে হবে, বাট শেয়ার হোল্ডার একজন। এবং কোম্পানির যতগুলো কমপ্লায়েন্স অব্লিগেশন এগুলো সব তাকে কিন্তু পালন করতে হবে। আবার পাশাপাশি হয়তো সে কোনো ফেভারও পাবে। কোম্পানি হলে যেরকম ট্যাক্স হলিডে পাওয়া যায় বা আরো যেরকম সুযোগ সুবিধা, এরকম কোম্পানি ছাড়া অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় না, তো সেইটা হয়তো সে পাবে। বিষয়টা হলো এরকম আর কি। যার কারণে যদি কেউ চায় যে ওয়ান ম্যান কোম্পানি, আর তাছাড়া অন্য শেয়ার হোল্ডার সে নিতে চায় না, ভাগাভাগিতে বিশ্বাস করে না, এমনও হতে পারে। সুতরাং এগুলো সব ওয়ান ম্যান কোম্পানি। এটা ট্যাক্স রেটও কম, 25%। এবং এই কোম্পানি থেকে কিন্তু সে ডাইরেক্টর রেমুনারেশনও নিতে পারবে, তাতেও কোনো বাধা নেই। মানে কোম্পানি হলে তার ডাইরেক্টরকে তো রেমুনারেশন দিতে পারে, আর ব্যক্তি হলে তো, সোল প্রপ্রাইটারশিপ হলে তো পারে না, তাই না? তো এখানে সবই পারবে। আচ্ছা, তো এটা একেবারেই নতুন। তারপরে দেখেন আর একটা চেঞ্জ, সেটা হলো যে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, কৃত্রিম সত্তা যেটা, সেটা হলো এনজিও, এমসিও। এগুলোর ক্ষেত্রে আগে স্ল্যাব রেট অ্যাপ্লিকেবল হতো, এখন বলছে 30% রেট অ্যাপ্লিকেবল হবে। তো এমসিও মানে হলো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, তো এটার ক্ষেত্রে 30% হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যেমন আপনার বিকাশ, রকেট, নগদ, মানে এই যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আগে ট্যাক্স রেট ছিল 32.5%। যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি, এগুলো একটাও লিস্টেড ছিল না। এখন কিন্তু মানে বিকাশ বলেন, রকেট বলেন, এদের ট্যাক্স রেট হবে 40। মানে কোম্পানি ট্যাক্স রেট হবে, সরি, ব্যাংক ট্যাক্স রেট হবে। ব্যাংকের যে ট্যাক্স রেট, ওইটা বিকাশেরও একই ট্যাক্স রেট হবে। এই আর কি। আর বিকাশ যদি লিস্টেড হয় তাহলে হবে 37.5। ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এইটা একটা, সেটা হলো যে মৎস্য খামার থেকে যে ইনকাম, এটা ট্যাক্স রেটে চেঞ্জ আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আগে কি ছিল, এখন কি হলো। ঠিক আছে।
এগুলো তো হয় কি চেঞ্জ আসতে পারে, যেহেতু আগাম এসআর করা, তো আপনি এসআরও ডেটটা দেখেন 3/6/2021। তো প্রত্যেকটা এসআরওতেই তো মানে টাইম দেওয়া থাকে, যে কোনো রকম গণবিজ্ঞপ্তি থাকে, তো তো সেই জন্য আগে যাই হোক। তো যেভাবে আছে এখন পর্যন্ত যেভাবে আছে সেটা দেখাচ্ছি আপনাকে। এটা দেখেন, সেটা হলো আপনার ওয়েলথ সারচার্জের রেটটা চেঞ্জ হয়ে গেছে। এখন যে নূতন যেটা 21-22 কর বছর থেকে, আগামী কর বছর থেকে যে সম্পদ সারচার্জের যে নূতন রেট, সেই চার্ট সেটা এখানে। সেটা হলো প্রথম 3 কোটি টাকা পর্যন্ত শূন্য, এটা আগেও শূন্য ছিল। আর 3 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত হচ্ছে 10%। আগে ছিল 3 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 10%। আর 5 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত ছিল 15%। মানে সেই অর্থে কিন্তু কমছে, আবার ওইদিকে শেষের দিকে বাড়ছে। এরপরে করছে 10 কোটি থেকে 20 কোটি হলো 20%, 20 কোটি থেকে 50 কোটি টাকা হলো 30%। এটা আগেও 30 ছিল, 20 থেকে 50 30ই ছিল। আর 50-এর উপরে হলে 35%, এটা নতুন আসছে। তার মানে যাদের সম্পদ 50 কোটি টাকার বেশি, তাদেরকে সারচার্জ বেশি দিতে হবে আগের থেকে। আগে ছিল 30%, এখন এটাকে করেছে 35%। আর ওইদিকে যাদের সম্পদ 5 কোটি টাকা থেকে 10 কোটি, তাদেরকে কিন্তু 15% হারে সারচার্জ দেয়া লাগতো, ওইটাকে কমিয়ে করা হয়েছে 5%। মানে 5% এখানে কমানো হয়েছে আর ওখানে 5% বাড়ানো হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোশ্চেন? না স্যার। তারপরে দেখেন যে ব্যক্তিগত গাড়ি থাকলে এটার উপরে আপনার একটা নির্দিষ্ট এআইটি দিতে হয় পার ইয়ার। তো কত সিসির গাড়ি হলে কত এআইটি দিতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। ওইটা আগে যা ছিল তাই, মানে এখানে কোনো চেঞ্জ আসেনি। আর চেঞ্জটা আসছে কোথায়? আপনি যে পাশে ব্লু কালিতে আপনি কিলোওয়াট দেখতে পাচ্ছেন, ওইটা নতুন আসছে। কারণ এখন শুনতেছি বাংলাদেশে নাকি আপনার ইলেকট্রিক গাড়ি আসতেছে, আমদানি হচ্ছে, এবং এটা ইলেকট্রিক গাড়ি, মানে ওটাতে কোনো তেল গ্যাস নাই, মানে ইলেকট্রিসিটিতে চলবে। এখন ওইটার জন্য তো ঢাকা শহর রেডি কিনা তাই জানি না। কারণ আপনার বিদেশে দেখছি যে কিছু দূর পর পর আপনার গাড়িতে চার্জ দেওয়ার স্টেশন থাকে, চার্জিং স্টেশন। এখন ঢাকায় যদি ওরকম চার্জিং স্টেশন না থাকে, তাহলে এই ইলেকট্রিক গাড়িগুলো কি হবে? যাই হোক, ইলেকট্রিক গাড়ি যদি হয় সেক্ষেত্রেও আইন করে রাখলো যে কত কিলো, ওখানে কিলোওয়াট বলে আর কি, সিসি না। তো কত কিলোওয়াট হলে কত টাকা তাকে এআইটি দিতে হবে পার ইয়ার, সেই পরিবর্তনটা এবারে আসছে। আর নিচে দুইটা পরিবর্তন আসছে, নিচে যে 1-2 দেখতে পাচ্ছেন, ওটাও এবারের চেঞ্জ। সেটা হচ্ছে কোনো গাড়ি যদি দেখা গেল যে মোর দ্যান 1 ইয়ারের জন্য সে রেজিস্ট্রেশন করতেছে এবং ফিটনেস হবে 5 বছর পরে, কারণ গাড়িটা এত ফিট, গাড়িটা নতুন গাড়ি, এর তো প্রতি বছর বিআরটিএতে ফিটনেসের জন্য যাওয়ার দরকার নেই। কারণ একটা গাড়ি কিনলে মানে 5-10 বছর এমনি ফিট থাকে, 5 বছর তো ফিট থাকেই নতুন গাড়ির ক্ষেত্রে। তো একটা নতুন গাড়ি হয়তো তাকে 3 বছরের জন্য ফিটনেস দিয়ে দিল। তো 3 বছরের জন্য ফিটনেস দিলে তো প্রথম বছর ইনকাম ট্যাক্সটা পাওয়া গেল, পরের 2 বছর তার ইনকাম ট্যাক্স মানে পাচ্ছে না সরকার, যেহেতু তার যাওয়া লাগতেছে না বিআরটিএতে। বিআরটিএতে যায় তো মানুষ ফিটনেস করতে গাড়ি নিয়ে। তো ওই সময় একটা ঝামেলা হচ্ছিল যে সে যে 2 বছর পরবর্তী 2 বছর যে যাবে না, 4th ইয়ারে যখন যাবে, 4th ইয়ারে গিয়ে কি শুধু 4th ইয়ারের ট্যাক্স দিলে হবে, নাকি আগের যে 2 বছর যায় নাই ওইটার ট্যাক্সও দিতে হবে? এই জায়গাগুলো ক্লিয়ার ছিল না, এখন এই জায়গাগুলো ক্লিয়ার করছে। এখন এই জায়গাগুলো ক্লিয়ার করছে, বলছে যে না, মানে যদি গাড়ির ফিটনেস হয় ফর মোর দ্যান 1 ইয়ার, তাহলে পরবর্তী বছরগুলোও কিন্তু তার বিআরটিএতে যেতে হবে না, কিন্তু ব্যাংকে যেতে হবে।
গিয়ে তার এআইটিটা দিয়ে আসতে হবে। আর যদি কোনো কারণে 2 নম্বরে বলছে কোনো কারণে তার পরবর্তী বছরগুলো এআইটি দেওয়া না হয়, তাহলে যদি 5 বছর পরে সে যায় তাহলে পিছনের সবগুলোর এআইটি একবারে দিতে হবে। এই হচ্ছে বিষয়। দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, সোর্স ট্যাক্সে কি কি চেঞ্জ আসছে সেটা আমরা আসলে একটু দেখি। এটা একটা বড় চেঞ্জ। সেটা হলো যে আগে কন্ট্রাক্ট বা সাপ্লাই থেকে টিডিএস এর রেট ছিল 2, 3, 4 বা 5 ডিপেন্ডিং অন দ্য বেজ অ্যামাউন্ট। কিন্তু এখন কিন্তু নতুন যে টিডিএস এর রেট, যদি এটা পাস হয় পার্লামেন্টে, যদি মানে পাস হয়, তাহলে কিন্তু হবে 3, 5, 7। এই প্রপোজালই এখন পার্লামেন্টে। তার মানে কি হলো, মানে সর্বনিম্ন যেটা ছিল 2% সেটা রইলো না, এটা হয়ে গেল সর্বনিম্ন হয়ে গেল 3%, আর সর্বোচ্চ যেটা ছিল 5% এটা হয়ে গেল 7%। তার মানে ঠিকাদার বলেন, সাপ্লায়ার বলেন, এদের ট্যাক্স বার্ডেনটা বাড়বে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বরে হলো সিঙ্গেল টিডিএস রেট ফর সিমেন্ট, আয়রন অ্যান্ড আয়রন প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। তো তাদের একটা রেট ছিল 3%, মানে হোয়াট এভার মেবি দ্য অ্যামাউন্টের ভিত্তিতে, বেইজ অ্যামাউন্টের ভিত্তিতে রেট হবে না, রেট হবে এক রেট। সেটা ছিল 3% সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মানে কোনো সিমেন্ট ইন্ডাস্ট্রি যদি নিজেরাই সিমেন্ট সাপ্লাই দেয়, তাহলে যার কাছে সাপ্লাই দিল সে সিমেন্ট ইন্ডাস্ট্রির কাছ থেকে কত টাকা কাটবে, কত পার্সেন্ট রেটে কাটবে? 3% রেটে কাটতো। এটাকে কমিয়ে করা হয়েছে 2%। ঠিক আছে। আর নতুন 2টা কন্ডিশন আসছে। সেটা হলো যদি কোনো সাপ্লায়ার সে যদি তার পেমেন্টের টাকা নগদে নিতে চায়, যে আমাকে ক্যাশ দেন, তাহলে বলছে যে ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে 50% হায়ার রেটে কাটতে হবে। ধরেন কথার কথা যে এক ভদ্রলোক আপনার অফিসে কিছু স্টেশনারি সাপ্লাই দিচ্ছে এবং তার বিল আসছে কত? বিল আসছে 2 লাখ টাকা। এখন সে বলে আমাকে ক্যাশে টাকা দিতে হবে। এখন ক্যাশে যদি টাকা দেন, তাই Recording in progress. সেটা হলো আগেরটা ঠিক আছে, যে কমিশনের উপরে 10 or 12, ওটা ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য বেজ অ্যামাউন্ট, 25 লক্ষ টাকার ইয়ারলি যদি পেমেন্ট হয় তাহলে 10,
আর 25 লাখের উপরে গেলে 12। নতুন যেটা করছে যে গ্রস বিলের উপরেও ওই 52AA যেভাবে ভাগ করা, সেইভাবে ওই ভাগের ভিতরে এটাও নিয়ে আসছে, যদি কমিশনটা আইডেন্টিফাইবল না হয় বা কমিশন ভাগ করা না থাকে, তাহলে মানে যদি বেইজ অ্যামাউন্ট 25 লক্ষ টাকা পর্যন্ত হয় ইয়ারলি, তাহলে 1.5%, আর 25-এর উপরে হলে 2%। এই হ্যাঁ কি হ্যাঁ, সেক্ষেত্রে কি কোশ্চেন কি? হ্যাঁ, না না, আমি বলছি যে ক্যাশ পেমেন্টকে নিরুৎসাহিত করার জন্য তো নতুন আইন করছে, যে যদি কোনো সাপ্লায়ার ক্যাশ চায়, যে আমাকে চেক আমি চাই না, আমাকে ক্যাশ দিবেন, তাহলে তাকে যে রেটে কাটার কথা তার 1.5 গুণ হারে কাটতে হবে। যদি 3% রেটে কাটার কথা, তাহলে হবে না, 4.5% হারে কেটে দিতে হবে। স্বাভাবিকভাবে এটা শোনার পরে তো সে বলবে না, তাইলে আমার চেকই দেন। মানে বিষয়টা হলো, তাকে যে 50% হায়ার রেটে কাটতে হবে, এটা শোনার পরে যদি সে বলে চেক দেন, তাহলে তো আপনার লিগ্যাল কমপ্লায়েন্সটা হয়ে গেল, এবং যার দেওয়ার কথা সেও বেঁচে গেল, কারণ সেও তো 50,000 টাকার উপরে দিতে পারবে না। আমাদের সেকশন 30-তে তো আরেকটা বাধা, যে মানে 50,000 টাকার উপরে ক্যাশ পেমেন্ট করা যাবে না, মানে আদার দেন ব্যাংক ট্রান্সফার। আমি সেটা বলছি আর কি, মানে দুজনই সাফার করবে, যে সাপ্লাইয়ার তারও যে রেটে ট্যাক্স কাটার কথা তার থেকে বেশি রেটে কাটতে হবে, আর যিনি দিলেন তারও একটা মানে অব্লিগেশন, যে সে ক্যাশে পেমেন্ট করতে পারবে না 50,000 টাকার উপরে হলে। অবশ্য 50,000 টাকা পর্যন্ত পারবে, ওইটাতে বাধা নেই। তারপরে দেখেন 3 নম্বরে WPPF, মানে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এইটাতে নিয়ম ছিল যে মানে কি বলে, ব্যুরো অফ ম্যান পাওয়ার ব্যুরো, সরি, এটাতে নিয়ম ছিল যে হোল অ্যামাউন্টের উপরে 5% কাটা হবে। তো এইখানে একটা চেঞ্জ আসছে, বলছে যে অনেক শ্রমিক আছে যাদের কোনো ট্যাক্সেবল ইনকামই নাই, মানে বিলো ট্যাক্সেবল, তো তাদের কাছ থেকেও যদি 5% ট্যাক্স কাটে, এটা তো অমানবিক। সে তো রিটার্নই সাবমিট করে না, তার তো টিনই নাই, তো সে ওই ট্যাক্স যেটা কাটে এটার সে কিভাবে, এটা জাস্টিফাই হয় না। এটাকে জাস্টিফাই করার জন্য যেটা এবারে করা হয়েছে, সেটা হলো যারা বিলো ট্যাক্সেবল, যে সমস্ত ওয়ার্কার, তাদের কাছ থেকে যেন ট্যাক্স না কাটে। বলছে যে ট্যাক্স TDS will not be applicable if the beneficiary does not have any taxable income বা taxable salary। আর 2 নম্বরে বলছে যে 25,000 টাকা পর্যন্ত যদি WPPF দেওয়া হয়, তাহলে এখান থেকে কোনো ট্যাক্স কাটার দরকার নেই, এটা ইন জেনারেল। ঠিক আছে, কিন্তু 25,000 টাকা এক্সিড করলে পুরোটার উপরে কিন্তু 5% থাকবে। স্যার WPPF এর এক্সাম্পশন লিমিটটা কত স্যার? ওটা 50,000 টাকা। তো সেই রেসপেক্টে কিন্তু এই 25,000টাও বেমানান। মানে এই 25,000 টাকা যেটা 2 নম্বরে দেখতে পাচ্ছেন, ওইটা 50,000 হলে ভালো হতো। কারণ কি, 50,000 টাকা পর্যন্ত তো আপনি যেটা বলছেন, 50,000 টাকা পর্যন্ত তো আমার WPPF থেকে যদি আমি পাই, তাহলে এটা এটা মানে টোটালি এক্সাম্পট, ট্যাক্স ফ্রি। আচ্ছা, তারপরে দেখেন যে পাওয়ার, 4 নম্বরে হলো ইলেকট্রিসিটি। তো পিডিবি কি করে, রেন্টাল পাওয়ার কোম্পানির কাছ থেকে যখন ইলেকট্রিসিটি কিনে, তখন তাদেরকে পেমেন্ট দেওয়ার সময় একটা পার্সেন্টেজটা সম্ভবত 6% হারে ট্যাক্স কেটে রাখে। তো এটা গেল আগের নিয়ম। এখন নতুন নিয়ম করছে যে শুধু রেন্টাল পাওয়ার কোম্পানি না, প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি থেকেও ট্যাক্স কাটা হবে। যেহেতু বাংলাদেশে প্রাইভেট পাওয়ার জেনারেশন গুলা
কোম্পানিগুলোর কিন্তু এখন 15 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 15 বছর তারা ছিল ট্যাক্স ফ্রি। যেমন আপনার সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, এরকম এগুলো হচ্ছে আপনার প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি। তো এগুলা 15 ইয়ার ট্যাক্স এক্সেমশন থাকে, 15 বছর কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু 15 বছর পার হলে তো দিতে হবে। সুতরাং তাদের যে ইলেকট্রিসিটি ওটাও তো কেনে পিডিবি, এবং পিডিবি কিনে কিন্তু আমাদের ন্যাশনাল গ্রিডে ছেড়ে দেয়। তো এখন বলছে যে রেন্টাল পাওয়ার হোক আর প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি হোক, যারা পাওয়ার সেল করবে পিডিবির কাছে, পিডিবি যথারীতি তাদের কাছ থেকে 6% ট্যাক্স কাটবে। বাট যারা 15 বছর এখনো এক্সিট করেনি, তারা যদি এনবিআর থেকে এক্সামশন সার্টিফিকেট নিয়ে আসেন বা নন টিডিএস সার্টিফিকেট নিয়ে আসে, অ্যাকর্ডিংলি পিডিবি তখন ট্যাক্স কাটবে না। এই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সেকশন 52Q। 52Qতে একটা চেঞ্জ আসছে, সেটা হলো বিদেশ থেকে যখন কোনো টাকা পয়সা বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে ঢোকে, তখন তো ব্যাংক 10% হারে ট্যাক্স কেটে রাখে। তো এখন বলছে যে সেই যে টাকাটা ঢুকলো, এটা যদি কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশের কোনো কাউকে সাবকন্ট্রাক্ট হিসেবে একটা কাজ দেয় এবং সেই কাজের টাকাটা যদি ওইরকম বিদেশ থেকে বাংলাদেশে ঢোকে, তাহলে ওইটা 10%-এর জায়গায় ওটা 7.5% কাটতে হবে। এটাই এখন করলে বুঝতে পারবেন। The rate would be 7.5% if the remittance has been received as consideration for contracts on manufacturing, process or conversion, civil work, construction, engineering or any other similar nature. তো সেক্ষেত্রে এটা আপনার 10-এর জায়গায় 7.5 হবে আর কি। আচ্ছা, তারপরে দেখেন 6 নাম্বার হলো আমদানি। আমদানির উপরেও আপনার আমদানির রেটটাও চেঞ্জ হয়। ইম্পোর্ট স্টেজে যে বিল অফ এন্ট্রি থেকে যে ট্যাক্স কাটে কাস্টমস অথরিটি, তো সেখানেও চেঞ্জ আসছে। আগে কি রেট ছিল, এখন কি রেট হলো সেটি আপনি দেখতে পাচ্ছেন। দেখেন ভালো করে, এখানে যদি কোনো কোশ্চেন হয় তাহলে আপনি কোশ্চেন করতে পারেন। যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল ইম্পোর্ট, এটার উপরে আপনার এআইটি যেটা মানে কাস্টম অথরিটি বিল অফ এন্ট্রি থেকে কেটে রাখতো 3%, এটা হয়েছে এখন 2%। ওশেন গোয়িং ভ্যাসেল মানে সমুদ্রগামী জাহাজ, এটার উপরে ছিল 2%, এখন এটা কমে হয়েছে 1%। আর ক্যাশ রেজিস্টার বা ক্রুজ, প্রপেলার এগুলোর উপরে 0% ছিল, এগুলো 5% বসানো হয়েছে। কোকো সাবস্ট্রেট, তার মানে ওই যে নারকেলের যে সোবরা এনে হয়, সম্ভবত জাজিম টাজিম হয়, ওগুলোর উপরে আপনি আগে টিডিএস না এআইটি রেট ছিল 5%, এখন হয়েছে 3% কমে। আর অ্যালকোহল, পারফিউম অ্যান্ড টয়লেট ওয়াটার, এটার উপরে আপনার আগে ছিল 5%, এখন হয়েছে 20%, মানে এইটাকে অনেক বাড়ানো হয়েছে। তার মানে অ্যালকোহল, মদের উপরে আগে এআইটি ছিল 5%, এখন হচ্ছে 20%, তার মানে মদের দাম বাড়বে। তারপরে পারফিউম মানে সুগন্ধি, পারফিউমের উপরেও আপনার বিদেশি পারফিউম যেগুলো ইম্পোর্ট হবে সেগুলোর উপরে আগে তো এআইটি ছিল 5%, এটা 20%। আর হলো টয়লেট ওয়াটার মানে হলো ওই যে টয়লেট্রিজ, ওই অনেকগুলো পারফিউম আছে গায়ে লেখা থাকে, দেখেন যে ইউডি টয়লেট্রি এরকম না, টয়লেট্রিজ এরকম লেখা থাকে, ওইটা বুঝতে পারছেন। কোনোটা পারফিউমের গায়ে লেখা থাকে যে পারফিউম, আর কোনোটার গায়ে লেখা থাকে ইউডি টয়লেট্রি এরকম লেখা থাকে। ওইটাই মিন করছে এখানে টয়লেট ওয়াটার হিসাবে, সম্ভবত আর কি। টয়লেট ওয়াটার মানে বাথরুমের পানি না। ঠিক আছে। জি স্যার। তারপরে দেখেন জনশক্তি রপ্তানি, এটা তো ব্যুরো অফ ম্যান পাওয়ার একটা মাথাপিছু সার্ভিস চার্জের উপরে 10% ট্যাক্স আদায় করে। এখন পদ্ধতিতে একটা চেঞ্জ আসছে, বলছে যে দ্য ব্যুরো অফ ম্যান পাওয়ার উইল নট ইস্যু ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর ম্যান পাওয়ার এক্সপোর্ট
unless চালান of 10% tax on service charge not attached with the application of recruiting agent. যেগুলো যারা ম্যান পাওয়ার সাপ্লাই দেয় সেই রিক্রুটিং এজেন্ট তারা কত লোক মালয়েশিয়া পাঠাতে চাচ্ছে মাথাপিছু যে সার্ভিস চার্জ তার উপরে 10% ট্যাক্স সহ ওই ম্যান পাওয়ার ব্যুরোর কাছে অ্যাপ্লিকেশন করবে ক্লিয়ারেন্সের জন্য। তারা ক্লিয়ারেন্স দিলেই কিন্তু এয়ারপোর্ট থেকে যেতে পারবে, এছাড়া যেতে পারবে না। তো এখন ওই পদ্ধতিটা একটু চেঞ্জ করছে, বলছে যে অ্যাপ্লিকেশনের সময় এই ট্যাক্সের টাকাটা জমা মানে ট্যাক্সের টাকা জমা দিয়ে সেটার চালান সহ অ্যাপ্লাই করতে হবে। আগে নিয়ম ছিল কি তাইলে? আগে নিয়ম ছিল যে তারা অ্যাপ্লিকেশন করতো, তারপরে ব্যুরো অফ ম্যান পাওয়ার তাদেরকে বলতো 10% ট্যাক্স জমা দিতে, তারপরে জমা দিত। এখন বলছে না, অ্যাপ্লিকেশনের সাথেই দিতে হবে। আর 2 নম্বরে আরেকটা চেঞ্জ মানে কি, এটা নতুন আসছে, সেটা হলো যে ম্যান পাওয়ারের যে লাইসেন্স এটা যদি রেনু করতে হয়, নবায়ন করতে হয়, এই নবায়নের উপরে কোনো ট্যাক্স ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। এইবারে 50,000 টাকা ইনকাম ট্যাক্স ধরে দিচ্ছে কাদেরকে? ওই রিক্রুটিং কোম্পানি যেগুলো আছে, মানে ম্যান পাওয়ার কোম্পানি। আর তারপরে 8 নম্বরে দেখেন পাবলিক অকশন, সেটা হলো টেন্ডারের মাধ্যমে যদি কোনো পুরনো গাড়ি, পুরনো আসবাবপত্র এগুলো বিক্রি হয়, তাহলে ওই 5% হিসেবে ট্যাক্স আদায় হতো। এখন ওইটা 5-এর জায়গায় করে দিচ্ছে 10, তার মানে ডাবল। এদিকে আপনার যে টি অকশন হয় বাংলাদেশে 2টা জায়গায়, একটা হলো শ্রীমঙ্গলে আর একটা হলো চিটাগাঙে। তো ওই টি অকশনের উপরে কিন্তু এই রেটটা কিন্তু মানে 1, এটা আনচেঞ্জড। এটা আগেও 1% ছিল, এখনো 1%। ঠিক আছে? তারপরে দেখেন যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ম্যাটারে কি কি চেঞ্জ আসছে। সেটা হলো আপনারা জানেন যে ইনভেস্টমেন্ট রেয়ার ক্যালকুলেশনের সময় একটা মাঝখানে একটা ফিগার হলো 1.5 কোটি, মানে ইনকামের 25% অথবা 1.5 কোটি অথবা প্রকৃত বিনিয়োগ, এই 3টার ভিতরে যেটা লোয়েস্ট এইটার উপরে মানুষ রেয়াত পায়, বিনিয়োগ রেয়াত পায়। এখন ওই যে মাঝখানে যেটা 1.5 কোটি ওটাকে কমিয়ে করা হয়েছে 1 কোটি। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে যারা বাংলাদেশে নন রেসিডেন্ট, অর্থাৎ সৌদি আরবে চাকরি করে, বাংলাদেশে তার রামপুরাতে একটা 6তলা বাড়ি আছে, সে কালে ভদ্রে আসে। তো যেহেতু আসে মানে থাকে খুব কম দিন, বছরে 15 দিন 20 দিন, তো স্বাভাবিকভাবেই সে নন রেসিডেন্ট। তো অথবা একজন বিদেশি ব্যক্তি, সে বাংলাদেশে আজকে চাকরি করতেছে কয়েক বছর যাবত, সে তো আমাদের মতোই রেসিডেন্ট। বলছে যে এই দুইজনকে সম্পদ বিবরণী ফিল আপ করার সময় তার বৈদেশিক কি অ্যাসেট আছে, বিদেশে কি অ্যাসেট আছে সেটা দেখাতে হবে না। অর্থাৎ যিনি সৌদি আরবে চাকরি করেন, তো বাংলাদেশে তার শুধু বাড়ি ভাড়া ইনকাম আছে, তো বাংলাদেশে তাকে রিটার্ন দিতে হচ্ছে, রিটার্ন ফিল আপ করতে হচ্ছে, কিন্তু ফিল আপ করার সময় তার সৌদি আরবে কি বিষয় আশয় আছে সেগুলো এখানে না দেখালেও চলবে। আগে এটা ক্লিয়ার ছিল না যে আমাদের যে আমরা ওয়েলথ স্টেটমেন্ট বা আইটি 10B ফিল আপ করি, সেখানে কি শুধু বাংলাদেশের সম্পদ আসিবে না ওয়ার্ল্ড ওয়াইড আমার কি কি পৃথিবীর কোন দেশে কি সম্পদ আছে আমার সব দেখাতে হবে, এটা ক্লিয়ার ছিল না। এখন বলছে যে শুধু যারা নন রেসিডেন্ট আর যারা রেসিডেন্ট ফরেনার তাদের ক্ষেত্রে বলছে যে সম্পদ বিবরণীতে শুধু বাংলাদেশের যে সম্পদ সেটা দেখালেই চলবে। তার মানে কি দাঁড়ালো, যারা আমজনতা হলো বাংলাদেশের রেসিডেন্ট, তারা তো নন রেসিডেন্টও না আর তারা আপনার না মানে এই সে ফরেনারও না, তাদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, ওয়ার্ল্ড ওয়াইড সম্পদ দেখাতে হবে, মানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যত সম্পদ সব দেখাতে হবে। এবং এই নিয়ম করে আরো সেটাকে কনফার্ম করলো যে কাকে কাকে দেখাতে হবে না, তার মানে কি বাকিদেরকে দেখাতে হবে। ঠিক আছে? তারপরে 3 নম্বরে দেখেন যারা ব্যক্তি ব্যবসায়ী করদাতা, তাদের তো আগে টার্নওভারের উপরে 50 পয়সা হারে ট্যাক্স দিতে হতো, টার্নওভার ট্যাক্স বা মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট। এটাকে কমিয়ে এখন করা হয়েছে 25 পয়সা %, মানে জাস্ট অর্ধেক।
এটা জাস্টিফাইড, কারণ বড় বড় যারা ব্যবসায়ী, বিশেষ করে পুরান ঢাকায় বা চিটাগাংয়ে বিগ ব্যবসায়ী, মানে দেখা গেল হোলসেল, তো হোলসেলে তো এত লাভ হয় না। তো যেখানে 50 পয়সা করে মানে লাভ করাই কঠিন, সেখানে 50 পয়সা করে যদি আমাকে বিক্রির উপরে ট্যাক্স দিতে হয়, তো টু মাস। তো যাই হোক, এটা এখন যে কমানো হলো, অর্ধেক করা হলো, এটা মোটামুটি জাস্টিফাইড। আরেকটা জিনিস এখন আসছে, সেটা হলো যে আগামী 1 জুলাই থেকে এখন আর কেউ নগদ টাকা ব্যাংকে নিয়ে বা চেক নিয়ে বা পে অর্ডার নিয়ে জমা দিতে পারবে না, বা ইনকাম ট্যাক্স অফিসেও এখন আর পে অর্ডার বা চেক মানে রিসিভ করবে না 5 লাখ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে। চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালান মানে অটোমেটেড চালান বা পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে। এটা হলো পদ্ধতিটা একটু চেঞ্জ করবো, মানে টাকা সরকারি কোষাগারে ট্যাক্সের টাকা জমা দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে একটা চেঞ্জ আসছে। এবং আপনি বলতে পারেন যে চালানটা পাবো কোথায়? চালানটা আপনি কম্পিউটারে পাবেন। আপনি আপনার কম্পিউটারে চালান দিয়ে গুগল সার্চ দিবেন, চলে আসবে। তারপর ওই চালানটা ফিল আপ করবেন, জমা দিবেন, শেষ। এটা ইনস্ট্যান্ট সরকারি কোষাগারে জমা হয় এই টাকাটা চালানের মাধ্যমে। ঠিক আছে স্যার, এটা 5 লাখ টাকার নিচে না স্যার? 5 লাখ টাকার উপরে হলে আমি সরাসরি পে অর্ডার করতে পারবো? হ্যাঁ, 5 লাখ টাকা পর্যন্ত মানে ইনকাম ট্যাক্স অফিসও কিন্তু এখন আর আপনার কাছ থেকে পে অর্ডার নিতে পারবে না, যদি এই আইনটা পাস হয়। মানে আপনি একটা পে অর্ডার, আপনার ট্যাক্স আসছে কত, 1,47,350, আপনি একটা পে অর্ডার কেটে নিয়ে গেলেন, বলবে যে না, সরকার আইন পরিবর্তন করছে, আপনাকে 5 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ট্যাক্স হয়, তাহলে সেটি আপনার চালানের মাধ্যমে জমা দিতে হবে। বাট 5 লাখ টাকার উপরে হলে আগের নিয়ম, আগের মতোই আপনি পে অর্ডার দিতে পারবেন, অ্যাকাউন্ট পে চেক দিতে পারবেন ইত্যাদি। বা আপনি 5 লাখ টাকার উপরে হলেও আপনি চালানে দিতে পারবেন, তাতে কোনো বিধিনিষেধ নাই। 5 লাখ টাকা পর্যন্ত যদি পেমেন্ট হয়, অবভিয়াসলি আপনাকে চালানে দিতে হবে, চালান বা পেমেন্ট। ঠিক আছে। তারপরে দেখেন যে কর্পোরেট ট্যাক্স ম্যাটারে কি চেঞ্জ আসছে, কোম্পানি ট্যাক্স ম্যাটারে কি কি চেঞ্জ আসছে, এগুলো তো আপনাদেরকে পড়ানো হয়েছে, কিন্তু পড়ানোর পরে তো এই চেঞ্জগুলো কিন্তু আসছে। সেটা হলো যে 50,000 টাকার উপরে র মেটেরিয়াল পারচেস করা যেত এনি অ্যামাউন্ট ক্যাশে, তাতে কোনো বাধা ছিল না। এবারে বাধা দিচ্ছে, বলছে যে না, কাঁচামাল কিনতে গেলেও আপনাকে চেকে কিনতে হবে বা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিনতে হবে, যদি 50,000 টাকার উপরে হয়। এইখানে কিন্তু ছিল গত বছর যে 50,000 টাকার উপরে কোনো পেমেন্ট করা যাবে না ক্যাশে, করতে হবে চেকে, তবে কাঁচামাল কেনা যাবে অ্যাট এনি অ্যামাউন্ট, সেখানে ক্যাশে কেনা যাবে, তাতে কোনো বাধা নেই। এইবারে এসে বাধা দিচ্ছে, বলছে না, কাঁচামালও হবে না। কাঁচামাল কিনতে গেলেও আপনাকে 50,000 টাকার উপরে যদি হয় কাঁচামালের দাম, তবে অবভিয়াসলি সেটা আপনার ব্যাংকিং চ্যানেলে হতে হবে, ক্যাশে হবে। আর ওই সেকশনে স্যার দুইটা জিনিস ছিল, যে এনবিআর দিতে পারবো অথবা র ম্যাটেরিয়াল কিনতে পারবো। স্যার এই তাহলে তো দুইটা অপশনই শেষ হয়ে গেল, যেহেতু আগের সেকশনে তাই হলো, এটাতেও শেষ হয়ে গেল, দুইটা অপশনই আর থাকলো না। হ্যাঁ, ওইটাও তো আসলে ওইখানে বলা ছিল যে 50,000 টাকার উপরে যদি চালানের মাধ্যমে, মানে ক্যাশ টাকা সরকারি পাওনা দিতে পারবে, মানে ওখানে শুধু ট্যাক্সের কথা বলা হয়নি, ওখানে বলছে যে সরকারি পাওনা টাকা সেটা যদি 50,000 টাকার উপরে হয়, তাহলে সেটা মানে ক্যাশে দেয়া যাবে। কিন্তু এখন তো ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখলেন যে 5 লাখ টাকা পর্যন্ত যদি হয়, তাহলে ক্যাশ হবে না, আপনার চালানে জমা দিতে হবে। চালান ছাড়া অন্য কোনো ফর্মই আপনি জমা দিতে পারবেন না। তবে হ্যাঁ, অন্যান্য সরকারের অন্যান্য পাওনা টাকা থাকতে পারে, সেটা দিতে পারবেন ক্যাশে। তারপরে দেখেন 37 বলছে যে যাদের রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল, তাদের সেই খাতে যদি ইনকাম না হয়ে লোকসান হয়, তবে সেই লোকসান সে একই বছরে তার অন্য কোনো আয়ের বিপরীতে সমন্বয় করতে পারবে না।
সেট আপ, এটা কিন্তু করানো হয়েছে আপনাদের সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড, বাট সেখানে একটা চেঞ্জ আসছে, এবং চেঞ্জটা হলে এই, যেমন একটা এক্সাম্পল যদি দিতে বলেন, এক্সাম্পল দিলে আপনি বুঝবেন সহজে। সেটা হলো ধরেন একটা গার্মেন্টস, একটা গার্মেন্টসের তো আপনার রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল 12%, 10 বা 12% হচ্ছে আপনার ট্যাক্স রেট, ঠিক আছে। তো এখন ধরেন 10% বা 12% হলো হ্রাসকৃত কর হার। এখন যদি দেখা গেল ওই গার্মেন্টস এবারে লোকসান করছে, গার্মেন্টস এর হয়েছে লস, প্রফিট হইলেও তো ট্যাক্স ছিল 12% মাত্র, আর ওই গার্মেন্টস এর এবার এফডিআর এর ইন্টারেস্ট আছে 2 কোটি টাকা, আর গার্মেন্টস এর লস হয়েছে তার 3 কোটি টাকা, তাহলে এখন তার টোটাল ইনকাম কত হবে, মানে এই দুইটা যোগ করলে কত বের হবে? গার্মেন্টস এর হচ্ছে নেগেটিভ ইনকাম 3 কোটি, আর এফডিআর এর ইন্টারেস্ট আছে 2 কোটি পজিটিভ। তাহলে এবারে যে আইনটা করলো, তার মানে আপনার ওই 2 কোটি টাকা যে এফডিআর এর ইন্টারেস্ট, ওইটার উপরে কিন্তু আপনাকে 30% রেটে ট্যাক্স দিতে হবে, মানে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, মানে 12% ট্যাক্স রেট শুধু গার্মেন্টস এর। আপনার ওই গার্মেন্টস কোম্পানির যদি এফডিআর এর ইন্টারেস্ট থাকে, তাহলে ওটার উপরে কিন্তু 12 না, ওটার উপরে কিন্তু যথারীতি 30, মানে এবারে 30 হয়েছে, গতবার ছিল 32.5। হ্যাঁ বলেন। হুম। তো এখন ওইটা মানে সেট আপ হবে না, মানে হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এমন কোনো খাত থেকে যদি ইনকাম না হয়ে লোকসান হয়, তাহলে সেই লোকসান তার অন্য কোনো রেগুলার হেডের এগেনস্টে সেট আপ হবে না। আর আমাদের এর আগে আমরা যেটা পড়াশোনা করছি, যেটা পড়ানো হয়েছে আপনাদের, সেটা হলো যে কোনো এক্সেমটেড ইনকাম, এই খাতে যদি কোনো মানে ইনকাম না হয়ে লস হয়, তাহলে সেইটা কোনো রেগুলার সোর্সের এগেনস্টে সেট আপ করা যাবে না। এখন নতুন করে যোগ করলো যে শুধু এক্সেমটেড ইনকাম না, হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এমন ইনকামও যদি হয়, তাহলে সেটাও সেট আপ করা যাবে না, এমন লস যদি হয়, ঠিক আছে। আর থার্ড শিডিউলে ডেপ্রিসিয়েশনের রেট কমায় দিচ্ছে। এখন ফ্যাক্টরি বিল্ডিং এর উপরে যেখানে ডেপ্রিসিয়েশন পাওয়া যেত 20%, এখন এটাকে কমিয়ে করা হয়েছে 10%, আর অফিস বিল্ডিং এর উপরে যেটা ছিল 10, এটাকে কমিয়ে করা হয়েছে 5। এই এইখানে আরেকটা জিনিস করছে, সেটা হলো যে আম, হিজড়া, হিজড়াদের যেহেতু মানে স্বীকৃতি দিল এনআইডিতে, সুতরাং তারা যদি চাকরি করে বা তাদের এখানে যেটা করছে সেটা হলো যে কোনো কোম্পানি যদি তার টোটাল যে ম্যান পাওয়ার, টোটাল স্টাফ, তার 10%, অ্যাটলিস্ট 10% যদি হিজড়াদের চাকরি দেয়, অথবা 100 জনের বেশি এমপ্লয়ি যদি সে নিয়োগ দেয়, তাহলে ওই কোম্পানিকে একটা ট্যাক্স বেনিফিট অফার করা হয়েছে এবার। সেটা হলো যে ওই কোম্পানির যা ট্যাক্স হবে তার 5% রিবেট পাবে, অথবা ওই থার্ড জেন্ডার এমপ্লয়ীদের যে বেতন দেওয়া হয়েছে বছরে, তার 75%, এই দুইটার ভিতরে যেটা লোয়ার, আপ টু দ্যাট অ্যামাউন্ট ইজ মানে এই কি বলে রিলিফ পাবে, সে কনসেশন পাবে, এই পরিমাণ টাকা সে রিবেট পাবে। বাট এগুলা করা হয়েছে ভালো, উদ্দেশ্য তো ভালো। বাংলাদেশে তো বড় বড় কোম্পানি আছে, বিগ বিগ ইন্ডাস্ট্রি আছে। এখন সেই ইন্ডাস্ট্রিতে যদি তারা 100 জন বা 100 জনের বেশি আর কি, মানে 101 জন যদি হিজড়াদের চাকরি দেয়, তাহলে মানে সেও কিছু ইনসেন্টিভ পেলো, প্লাস থার্ড জেন্ডারদের এমপ্লয়মেন্টেরও একটা সুযোগ সৃষ্টি হলো, মানে হলো আর কি। এই বিষয়টা এরকম আর কি, মানে সরকার এদেরকে হয়তো মানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এখন যদি কেউ নেয়, এখন নিবে কিনা তো জানি না, আদারওয়াইজ তো রাস্তাঘাটে তো টেকা যায় না, ঠিক আছে।
কোনো কোশ্চেন এটা? না স্যার। তারপরে দেখেন যে ট্যাক্স ফ্রি ইনকামে কিছু চেঞ্জ আসছে, সেটা হলো এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো আগে কি ছিল, এখন কি হলো? আগে ছিল যে এসএমইর যদি ইয়ারলি টার্নওভার 50 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে তাদেরটা ট্যাক্স ফ্রি, তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হয় না, এবং এটা রেফারেন্স হচ্ছে 6 শিডিউল পার্ট এ প্যারা 39। এইবারে যেটা চেঞ্জ করছে সেটা হলো যারা উমেন এন্টারপ্রেনিয়ার, মহিলাদের ক্ষেত্রে বলছে 50-এর জায়গায় 70, 50 লাখ টাকার জায়গায় 70 লাখ টাকা যদি পর্যন্ত যদি তাদের ইয়ারলি সেল হয় তাহলে ওটার উপরে তাদেরকে ট্যাক্স দিতে হবে না, মানে ফুললি ট্যাক্স ফ্রি। তার মানে যে সমস্ত এসএমইর মালিক পুরুষ, তাদের জন্য হচ্ছে ইয়ারলি 50 লাখ টাকা পর্যন্ত যদি টার্নওভার হয় তাহলে তাদেরকে কোনো কর দিতে হবে না। আর মহিলাদের ক্ষেত্রে, মহিলা ওনারশিপ যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে 70 লাখ টাকা পর্যন্ত যদি ইয়ারলি সেলস হয় তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হবে না। আগে দুইটা সমান ছিল, ছেলে মেয়ে সমান ছিল, এখন মেয়েদেরকে একটু মানে এনকারেজ করতে চাচ্ছে। আর পরেরটা যেটা, সেটা হলো যে এমসিও যেগুলো মানে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, তাদের মাইক্রো ক্রেডিট অপারেশন থেকে যে উদ্ভূত আয়, এটা আগে করযোগ্য ছিল, এখন মানে কর মুক্ত করে দেয়া হলো। এমনি আগে এনজিওর মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন থেকে, মাইক্রো ক্রেডিট অপারেশন থেকে উদ্ভূত আয় ট্যাক্স ফ্রি আগে থেকেই ছিল, এখন ওর সাথে এনজিওর সাথে এমসিও কেও যোগ করে দিল। মাইক্রো ক্রেডিট অপারেশন মানে ক্ষুদ্র ঋণ কর্মসূচি। স্যার তার মানে গ্রামীণ ব্যাংকের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না বা এরকম? ব্যাংকের কথা বলা হয় না, কিন্তু বিভিন্ন এনজিও, গ্রামীণ ব্যাংক তো এনজিও না, আর গ্রামীণ ব্যাংক এমসিও না, গ্রামীণ ব্যাংক ব্যাংক, নন শিডিউল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। তো এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকও অবশ্য আপনার এক্সাম্পশন পায়, বাট সেটা অন্যভাবে পায়, এটা এসআরওর মাধ্যমে পায়। হ্যাঁ বলেন, কি বলবেন? স্যার আগে শুধু খালি এনজিও ছিল, এখন এমসিও মানে অ্যাড করে দিয়েছে এবছর থেকে। কারেক্ট কারেক্ট। দেখেন আইসিটি রিলেটেড ট্যাক্স এক্সেম্পটেড সেক্টর, তো আইটি রিলেটেড। তো এখানে উপরের যে 22টা দেখতেছেন, এই 22টা আগে থেকেই ছিল যে এদেরকে আগামী 2024 সাল পর্যন্ত কোনো কর দিতে হবে না। তো এর সাথে নতুন এই 6টা যোগ করছে। দেখেন ঠিক আছে। স্যার এনটিটিএনটা কি? 3 নম্বরে এনটিটিএন। এনটিটিএন এটা মনে হয়, আমি জানি না ঠিক, ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক এগুলো কিছু হবে আর কি। চিঠিতে কি হয় মানে, এটা বই খুললে পাবেন, বইয়ে আছে তো। স্যার এটা হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্যার। ওই তো দেখছেন, হয়ে গেল। আমি তো প্রথমটা আর শেষটা পারছি, মানে ন্যাশন ওয়াইড আর শেষে হলো নেটওয়ার্ক, এই দুটো বলতে পারছি। তাহলে এখানে 6টা খাত বাড়লো, মানে নতুন করে করমুক্ত আয়ের তালিকায়। এরপরে দেখেন ম্যান্ডেটরি টিন, মানে কার কার জন্য টিন বাধ্যতামূলক, সেখানে যাদের জন্য বাধ্যতামূলক তার সাথে আরো 3টা যোগ হলো। সেটা হলো যে সঞ্চয়পত্র যদি 2 লক্ষ টাকার উপরে কিনতে হয়
তাহলে টিন লাগবে। তার মানে কি 2 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিন লাগবে না। তারপরে হলো যে পোস্টাল সেভিংস যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখার 2 লাখ টাকার উপরে যদি টাকা জমা দেয় কেউ বা অ্যাকাউন্ট খোলে, সেক্ষেত্রে কিন্তু তার টিন লাগবে। আগে এই বাধ্যবাধকতাও ছিল না। মানে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা ছিল না, এইবার নতুন আরোপ করলো। আর বলছে যে সমবায় সমিতি রেজিস্ট্রেশন করতে গেলে আপনার টিন লাগবে। এই আর কি। ঠিক আছে। স্যার এখন যে পোস্টালে যাদের এক্সিস্টিং যে সেভিংস গুলো আছে তাদের জন্য কি এখন স্যার টিন তাহলে জমা দিতে হবে? না, এখন আগে থেকে যাদের আছে এখন দিতে হবে না। নতুন করে আপনি 2 লাখ টাকা বেশি জমা দিতে গেলেই আপনার কাছে টিন চাইবে মনে হয়। কিন্তু এখানে নতুন মানে পুরানো যাদের অ্যাকাউন্ট তাদের সেক্ষেত্রে নতুন টাকা জমা দিতে গেলে লাগবে কিনা এই যে পরিষ্কার করে বলেনি, শুধু বলছে অ্যাকাউন্ট ওপেন করতে, কিন্তু পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগবে না। আবার লাগতেও পারে, ধরেন আপনি টাকা তুলতে গেলেন অথবা টাকা জমা দিতে গেলেন, আপনাকে বললো যে আপনার সিস্টেমে আপনার তো 5 লাখ টাকা আছে পোস্টাল সেভিংসে, কিন্তু সরকার তো এখন নতুন আইন করছে যে টিন লাগবে, আপনার টিনটা দিয়ে যান, আমরা সিস্টেমে আপলোড করে রাখি, বলতেও পারে। ঠিক আছে। স্যার তো ঠিক আছে, এই বাজেট নিয়ে কথা হলো। তো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি না থাকে আমরা একটা 10-12 মিনিটের একটা মানে ইসে যাব, ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরি, তারপরে আপনাদের অন্য যদি কোনো কিছু থাকে। আজকে তো আমার মতে শেষ দিন, যেহেতু আমাদের সমস্ত টপিকস কাভার হলো। তো দেখা যাক আর কি। ঠিক আছে, স্যার ওকে।